ইরান ইসরায়েল যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ নিয়ে সবার ভাবনার সাথে নিজের ভাবনাটা একটু মিলিয়ে দিতে চাই। যুদ্ধ শুরু হলো গত শুক্রবার থেকে। যুদ্ধ শুরু হওয়ার পরে খুব মজার বিষয় হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি বললেন তিনি কিছুই জানতেন না এই যুদ্ধের বিষয়ে। নেতানিয়াহু তাকে না জানিয়েই যুদ্ধটি শুরু করলো। ঠিক তারপর তিনি ডোনাল্ড ট্রাম্প বরাবরের মতোই তার যে একটি অবাক করা চরিত্র সেই চরিত্রটি তিনি প্রমাণ দিলেন, দিয়ে বললেন যে তিনি জানতেন, নেতানিয়াহু তাকে সব কিছু জানিয়েছিলেন। তিনি এই মুহূর্তে যুদ্ধটি করার বিষয়ে তিনি তাকে ডিসকারেজ করেছিলেন, অর্থাৎ নিরুৎসাহিত করেছিলেন। এবং পরবর্তী সময়ে প্রতিদিন ডোনাল্ড ট্রাম্পের কথাবার্তার মধ্যে থেকে আমরা দেখি যে নতুন নতুন কিছু ঝোলা থেকে বের হয়ে আসার মতো কিছু তথ্য সেরকম আমরা দেখতে পাচ্ছি। দ্বিতীয় দিন তিনি যেটি বললেন, কি বললেন, তিনি বললেন যে ইরানকে আরও অনেক হামলার জন্য অপেক্ষা করতে হবে। তার আগে তিনি বললেন যে এটি একটি দারুণ বিষয় এবং আরও হামলা আসছে। এবং সর্বসাম্প্রতিক আমরা ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যেটি জানলাম সেটি হচ্ছে তিনি বললেন যে নেতানিয়াহু আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করতে চেয়েছিলেন, তিনি হত্যা করতে নিষেধ করেছেন। পরবর্তী সময় নেতানিয়াহু কি বললেন, যে নেতানিয়াহু বললেন যে আমরা কারো কথায় কোনো কিছু করি না, আমরা যেটা ভালো মনে করি সেটাই করি। এবং একদম শেষে তিনি গতকালকে G7 যে সম্মেলন হলো কানাডায়, সেই সম্মেলন শেষ করে তড়িঘড়ি করে ওয়াশিংটনে ফিরে গেলেন এবং ওয়াশিংটনে ফিরে গিয়ে তার নিরাপত্তা কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করলেন। এবং এখানে এত দ্রুত তার ফিরে যাওয়ার সবচেয়ে বড় কারণটি হচ্ছে G7 বৈঠকে ইরান এবং ইসরায়েল যে যুদ্ধ চলছে সেই যুদ্ধ নিয়ে আলোচনা হয়েছে। এবং তার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট যেটি হচ্ছে G7 ভুক্ত দেশগুলো প্রত্যেকটি দেশই ইসরায়েলের আত্মরক্ষার অধিকার আছে, এই মর্মে তারা একমত হয়েছে। অর্থাৎ যেটি বোঝা গেল এখন ইরানের উপরে একটি সর্বাত্মক চাপ পশ্চিমা দেশগুলো, বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন যে পশ্চিমা জোটটি আছে সেই জোট থেকে একটা সর্বাত্মক চাপ, সেই চাপের কারণে ইসরায়েল কিন্তু এই যুদ্ধে একতরফাভাবে একটি বাড়তি সুবিধা পেয়ে গেল। এখন আসুন আমরা ইরানের কথা যদি ভাবি, ইরানের অবস্থাটি কি এখন এই মুহূর্তে? পরাশক্তিগুলোর আমরা আরেকটি অংশ যদি দেখি, রাশিয়া এবং চায়নার তরফ থেকে আমরা যেটা দেখছি যে এখনো পর্যন্ত ইরানের পক্ষে কোনো বিবৃতি তারা দেয়নি। এবং এর মধ্যে একটু সফট একটি অ্যাপ্রোচ ছিল ভ্লাদিমির পুতিনের তরফ থেকে, সেটি হচ্ছে যে দুই পক্ষ যদি চায়, অর্থাৎ ইসরায়েল এবং ইরান যদি চায়, তাহলে তিনি এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে পারেন। যেটি ধারণা করা হয়েছিল যে ইরান যদি যুদ্ধ করে ইসরায়েলের বিরুদ্ধে, ইসরায়েলের হামলার জবাবে, তাহলে সবাই মনে করেছিলেন এমনটাই যে রাশিয়া এই যুদ্ধে ইরানকে সব ধরনের সহযোগিতা দিবে। রাশিয়া সহযোগিতা দিলে চীনের তরফ থেকে সহযোগিতা দেওয়া হবে এবং সেই যুদ্ধে আসলে পরাশক্তিগুলো, বিশেষ করে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা জোট এবং রাশিয়া নেতৃত্বাধীন যে জোট, তারা একত্রে একটি যুদ্ধ, মার্কিন যুক্তরাষ্ট্র বনাম রাশিয়া এবং তার প্রতিগুলির মধ্যে একটি যুদ্ধ এখানে শুরু হয়ে যাবে এবং যে যুদ্ধ একটি ভয়ানক একটি পরিস্থিতির দিকে নিয়ে যেতে পারে। আমরা সব শেষে যেটি দেখলাম এই পর্যন্ত সময় এসে, সেটি হচ্ছে যে এই যুদ্ধে এখনো পর্যন্ত ইরানকে কিন্তু একাই লড়তে হচ্ছে। অন্য কোনো দেশ, মধ্যপ্রাচ্য তো নয়, এমনকি রাশিয়া, চায়নার মতো দেশগুলো, এদিকে পাকিস্তান শুধুমাত্র আমরা দেখলাম মুসলিম দেশগুলোর মধ্যে এখনো পর্যন্ত ইরানের পক্ষ নিয়ে তারা বলছে যে তারা ইরানকে যে কোনো ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত। এবং ইরানে যদি ইসরায়েলের পক্ষ থেকে পারমাণবিক হামলা করা হয় তাহলে সেটা সমুচিত জবাব দেবে। পাকিস্তানের পক্ষ থেকেই যতটুকু আমরা মুসলিম দেশে যে বার্তাটুকু পেয়েছি, এরকম বার্তাও বা এরকম অন্তত মুখের কথা যেটি বলে সেই কথাটিও কিন্তু আমরা মধ্যপ্রাচ্যের দেশগুলো থেকে কোনো দেশের পক্ষ থেকে শুনতে পাইনি। তাহলে এখন কি দাঁড়াচ্ছে? এখন একটি প্রশ্ন সবার মধ্যেই কাজ করছে যে এই যুদ্ধটি আসলে কোন দিকে যাচ্ছে, এর পরিণতি কি হতে যাচ্ছে। আমাদের মধ্যে একটি বিষয় কাজ করে, আমাদের আসলে একটু বাস্তববাদী হওয়া একটু বেশি প্রয়োজন আমার যেটি মনে হয়। আমরা অনেকটা আবেগে ভাসি। আমরা দেখি, আমরা সেই 1990 সালের ইরাক যখন কুয়েতকে দখল করেছিল, তারপরে যখন মধ্যপ্রাচ্যে যখন মার্কিন নেতৃত্বাধীন বাহিনী, 28 বহুজাতিক বাহিনী যখন হামলা করলো, সেই সময় ইরাকের পক্ষ থেকে যখন একটা করে কার্ড ক্ষেপণাস্ত্র ছোড়া হতো মুসলিম দেশগুলোর মধ্যে, সে কি উল্লাস, সেই উল্লাসের কিছুটা বার্তা আমরা বাংলাদেশেও পেয়েছিলাম তখন। এখনও সেরকমই একটি অবস্থা। আমরা যদি দুই পক্ষের মধ্যে যদি তুলনামূলক ক্ষয়ক্ষতির বিষয় বিশ্লেষণ করি, আমরা এই মুহূর্তে এতটুকু যেটি জানতে পারি সেটি হচ্ছে ইরানের পক্ষ থেকে বলা হয়েছে 2 শতাধিক
ইরানি এই যুদ্ধে ইসরায়েলের হামলায় এখন পর্যন্ত নিহত হয়েছে। ইসরায়েলের পক্ষ থেকে বলা হয়েছে 24 জন ইসরায়েলের নাগরিক নিহত হয়েছে। তাহলে কি দাঁড়ালো যে ইরানের যে হতাহতর যে সংখ্যাটা ইরানের দিক থেকে অনেক বেশি। আমরা যদি ইনফ্রাস্ট্রাকচারাল ড্যামেজের কথা বলি, ইরানের ব্যাপক ক্ষতি হয়েছে। প্রথম দিনে যে ক্ষতি হয়েছে, এই ক্ষতিটি পুষিয়ে ওঠা ইরানের জন্য খুবই কঠিন বিষয়। এক অর্থে যদি অসম্ভব বলি, এটা অসম্ভব না বললেও এটা অনেক দীর্ঘমেয়াদী একটি প্রক্রিয়ার বিষয়। কারণ ইরানকে তারা 3 দিক দিয়ে হামলা করেছে। সেই হামলাটি একটি দীর্ঘ পরিকল্পনার একটি অংশ। কীরকম হামলা সেটি? প্রথমত তারা পারমাণবিক বিজ্ঞানীদের একটি বড় সংখ্যাকে হত্যা করেছে, 6 থেকে 7 জন। তারা 20 জনের অধিক কমান্ডারকে হত্যা করেছে। এবং তৃতীয়তে যেটি হচ্ছে, তারা ইরানের যে কতগুলি কি পয়েন্টস আছে সেইগুলোতে তারা একদম সুনির্দিষ্ট লক্ষ্যে তারা সফলভাবে আক্রমণ করতে পেরেছে। এর বিপরীতে ইরানের যদি অ্যাচিভমেন্টটা আমরা দেখি, ইসরায়েলে হামলার ক্ষেত্রে ইরানের যে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আছে, যে ক্ষেপণাস্ত্র আমরা যেটি বলি খুব দ্রুতগতির ক্ষেপণাস্ত্র যেটি আছে, সেটি ইরান থেকে যদি উৎক্ষেপণ করা হয়, সেটি 12 মিনিট সময় লাগে ইসরায়েলের ভূখণ্ডে আঘাত করতে। এবং ইসরায়েলের কাছে যে প্রযুক্তিগুলো আছে, সেই প্রযুক্তিগুলো ইরানের জন্য কল্পনাতীত বিষয়। ইরান কল্পনাও করতে পারে না ইসরায়েলের কাছে কী প্রযুক্তিগুলো আছে। অন্যদিকে ইরানের ভেতরে ইসরায়েলের মোসাদ এত বছর ধরে ঢুকে ইরানের হেন কোনো গোপনীয়তা নেই যেগুলো তারা আয়ত্ত করতে পারেনি, যার ফলাফল কিন্তু আমরা দেখেছি যে এই যে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে সফলভাবে গত শুক্রবার দিন যে আঘাত, তার আগেও বিভিন্ন সময় বিভিন্নভাবে ইরানের ভেতরে ঢুকে তারা কিন্তু অনেক বিজ্ঞানীদের হত্যা করেছে, অনেক গুরুত্বপূর্ণ নেতাদেরকেও তারা হত্যা করেছে। এই ঘটনাগুলিও কিন্তু তারা ঘটিয়েছে। সুতরাং আমরা এই মুহূর্তে যেটি বলতে পারি সেটি হচ্ছে যে ইরানের ভেতরের হয়তোবা গুরুত্বপূর্ণ সব ধরনের গোপনীয়তার বিষয়গুলো, সমস্ত তথ্যগুলো ইসরায়েলের কাছে রয়েছে। এই বিষয়টি নিয়ে যে ইরান চিন্তিত না তা কিন্তু না, ইরান কিন্তু এই বিষয়টি বুঝতে পেরেছে। কিন্তু ইরান ইসরায়েলের কতটুকু জানতে পেরেছে? আমার মনে হয় যে তেমন কিছুই জানতে পারেনি। সুতরাং আমরা এই দিক থেকে যেটি দেখতে পারি যে এখন ইসরায়েলের কাছে পারমাণবিক বোমা রয়েছে, এটি সবাই জানে। ইরানের কাছে পারমাণবিক বোমা নেই, এই বিষয়টিও একই রকম সত্য কথা। ইরান তার ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচির এমন একটি জায়গায় গিয়ে পৌঁছেছিল যে সময়টাতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল বুঝে গেছে যে এটিকে যদি আর একটু বাড়তে দেওয়া হয় তাহলে তারা 10, 12, 15টির মতো পারমাণবিক বোমা তৈরি করার মতো তারা একটা সক্ষমতার জায়গায় পৌঁছে যাবে খুব দ্রুতই। এবং এরকমটি গত কিছুদিন ধরে চাওয়ার হচ্ছিল যে ইরান যে কোনো সময় পারমাণবিক বোমা তৈরি করে সেটার পরীক্ষা চালাতে পারে। একবার যদি এই বোমাটি তারা তৈরি করে ফেলে তাহলে আজকে ইরানের উপর তারা যেভাবে দাপট দেখাতে পারলো বা ইরানের উপর যেভাবে একটি চাপ তৈরি করতে পারলো, সেটি কিন্তু হাতে চলে আসলে এটি কিন্তু কঠিন হয়ে যাবে। সুতরাং আমরা যেটি দেখতে পাচ্ছি যে ইরানের এই জায়গাটিতে তারা খুব একটি দুর্বল জায়গায় রয়েছে এবং এইটি কিন্তু একটা বড় ব্যবধান তৈরি করে দিয়েছে, সবচেয়ে বড় ব্যবধান ইরান এবং ইসরায়েলের মধ্যে। এবং এখন যে বিষয়টির বিষয়ে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যারা পশ্চিমা যারা মিত্র রয়েছে, G7ভুক্ত দেশগুলো প্রত্যেকেই এক বাক্যে তারা একমত হয়েছে যে ইসরায়েল যেটা ভাবছে যে ইরানকে কোনোভাবেই পারমাণবিক শক্তিধর দেশ হতে দেয়া যাবে না। সুতরাং এটি করতে হলে কি করতে হবে? এটি করতে হলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে ইরানের বর্তমান যে শাসন ব্যবস্থা, এই শাসন ব্যবস্থার ভেতরেই কিন্তু ইরানের যে আজকের যে একটি রাষ্ট্রের চরিত্র, সেই চরিত্র কিন্তু নিহিত রয়েছে। সুতরাং ইরানের এই বর্তমান শাসন ব্যবস্থার মূল জায়গায় গিয়ে যদি আঘাত করা না যায় তাহলে ইরানকে এই ক্ষুদ্র ক্ষুদ্র হামলা দিয়ে ইরানের এই পারমাণবিক কর্মসূচি থেকে ইরানকে দূরে সরিয়ে আনা একটু ডিফিকাল্ট হবে। এখন তারা মনে করেছে হামলা যেহেতু করেই ফেলেছে, এই হামলাটি একটি তাদের ভাষায় তাদের যুক্তিতে একটি যৌক্তিক পরিণতির দিকে না যাওয়া পর্যন্ত তারা হয়তো আর সরে আসবে না। সেই যৌক্তিক পরিণতিটি কি? যেটি কোনো রাগঢাক না করেই ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু তিনি বলেই দিয়েছেন যে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা না করা পর্যন্ত এই যুদ্ধ শেষ হবে না। অর্থাৎ তাদের এখন একটি টার্গেট হচ্ছে আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করা। এবং সেই সাথে আমরা এটিও ধরে নিতে পারি যে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ
যে সভাসদ যারা রয়েছে গুরুত্বপূর্ণ, তাদের প্রত্যেককে, এবং হয়তো আরও ছোট বড় তালিকার মধ্যে অনেক নেতাদের নাম রয়েছে, ব্যক্তিদের নাম রয়েছে, তারাও হয়তো ইসরায়েলের হয়তো নাগালের মধ্যেই রয়ে গেছে। এটি একটি বড় একটি বিষয়। সুতরাং একটি যুদ্ধ বিরতি চুক্তির কথা বলা হচ্ছে। ইরানের পক্ষ থেকে বলা হয়েছে ইসরায়েল যদি আঘাত বন্ধ করে, ইরান পাল্টা আঘাত করবে না, এবং তারা যুক্তি দেখিয়েছে যে আঘাত তো প্রথমে তারা করেনি, তারা বরং আত্মরক্ষার জন্য তারা যে যতটুকু করার ততটুকুই তারা করছে। ইসরায়েল বলছে তারা আঘাত বন্ধ করবে না এক মুহূর্তের জন্য। অর্থাৎ যেটি দাঁড়ালো সেটি হচ্ছে যে ইসরায়েলের লক্ষ্য কিন্তু স্পষ্ট হয়ে গেছে। ইসরায়েল ইরানের ভেতরের ইসলামিক যে শাসন ব্যবস্থা আছে, অর্থাৎ বর্তমানে যে ইসলামী প্রজাতন্ত্র ইরান, সেই জায়গা থেকে 1979 পূর্ববর্তী যে সময়টি, সেই সময়ের ইরানকে তারা দেখতে চায়, যেটি দেখতে চায় মার্কিন যুক্তরাষ্ট্র এবং অপরাপর পশ্চিমা মিত্ররাও। এটি হচ্ছে এখন একটি মূল বিষয়। তো এই মুহূর্তে সেজন্য আমি যে কথাটি বলেছি যে আমাদের বাস্তবতার ভিত্তিতে আমাদের এই বিষয়টিকে নিয়ে ভাবনা চিন্তা করাটাই শ্রেয়। এই মুহূর্তে দুঃখজনক হলেও, খারাপ লাগলেও, বাস্তবতা যেটি হচ্ছে, এই যুদ্ধে মুসলিম রাষ্ট্রগুলো, বিশেষ করে মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলোর কোনো সমর্থন ইরানের দিকে নেই। সুতরাং এই জায়গা থেকে ইরান বড়ই একা। ইরানের সাথে রাশিয়ার একটি কৌশলগত অংশীদারিত্ব চুক্তি রয়েছে, যেটি 20 বছরের জন্য নবায়ন করা হলো এই বছর জানুয়ারি মাসে। সেটির ভিত্তিতে রাশিয়া যে তাদেরকে সাপোর্ট দিবে সেটার কোনো নিশ্চয়তা নেই। রাশিয়ার সাপোর্ট না দিলে আগ বাড়িয়ে চায়না আসবে ইরানকে সাপোর্ট করার জন্য, সেইটার কোনো নিশ্চয়তা নেই। এক পাকিস্তানের শক্তির বলে বা পাকিস্তানের সহমর্মিতা বা সহযোগিতা বা পাকিস্তানের যে এক ধরনের ইরানের প্রতি যে মুসলিম ভ্রাতৃত্ববোধের ভিত্তিতে যে বিষয়গুলো বলা হচ্ছে, সেটি ইরানকে কতটুকু এই যুদ্ধে সুবিধা দিতে পারবে, এটিও কিন্তু একটু বিবেচনায় নেয়ার মতো একটি বিষয়। আমরা এই কথাটি সবশেষে স্বীকার করে নিতে পারি, ধরে নিতে পারি। আমার মনে হয় যে যুক্তি যেটি হচ্ছে এখানে, ইসরায়েল দীর্ঘ সময় ধরে এই প্রস্তুতিটি নিয়ে রেখেছে, এবং এই প্রস্তুতিটি কার্যকর করার জন্য আলোচনার নামে আসলে এক ধরনের নাটক তৈরি করা হয়েছে, যে নাটকটি আসলে ডোনাল্ড ট্রাম্পের পরিচালনায় পরিচালিত হয়েছে। কয়েক মাস ধরেই নাটকটি মঞ্চায়িত হয়েছে, 5 পর্বের আলোচনা কর্মসূচি, এবং ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আলোচনা যদি ব্যর্থ হয়, ইরান যদি তার পরমাণু কর্মসূচি থেকে সরে না আসে, তাহলে কিন্তু ইরানের উপর আঘাত অনিবার্য। এবং তিনি আজ থেকে 2 মাস আগে সময় দিয়েছিলেন যে ইরানের কাছে 2 মাস সময় আছে, 2 মাস সময়ের মধ্যে ইরানকে অবশ্যই যুক্তরাষ্ট্র ঠিক যেভাবে চায়, যুক্তরাষ্ট্রের চাওয়া মানে আমরা এটাও ধরে নিতে পারি এটি ইসরায়েলের চাওয়া আর যুক্তরাষ্ট্রের চাওয়ার মধ্যে কোনো তফাৎ নেই। একই রকমভাবে আমরা এটাও ধরে নিতে পারি শুধু যদি ইসরায়েল এটুকু ভাবি, এটাও ভুল হবে। ইসরায়েল আসলে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের মতো একটি দেশ, বা মার্কিন যুক্তরাষ্ট্রের প্রক্সি বলি, কিংবা একটি ক্ষুদ্র মার্কিন যুক্তরাষ্ট্র, সেইভাবে এখানে কাজ করছে। মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দেওয়া 60 দিনের সময়সূচি পার হওয়ার পরে ঠিক 61 দিনের মাথায় ইসরায়েলি হামলাটি করল। সব কিছু কতটা পরিকল্পিত একটু ভেবে দেখি। তো এই বিষয়গুলোর ভিত্তিতে আমরা এটি ধরে নিতে পারি যে পশ্চিমা দেশগুলোর নেতা, যে রাষ্ট্রটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার যে প্রক্সি রয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েল, তাদের যৌথ প্রযোজনায় আজকে ইরানের উপর যে খড়গটি নেমে আসলো, এটি থেকে আসলে ইরানকে রক্ষা পেতে হলে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে পরমাণু সক্ষমতা সম্পন্ন বা পরাশক্তিগুলোর এক বা একাধিক রাষ্ট্র তাদের এগিয়ে আসতে হবে ইরানের সহযোগিতায়। সেটি যদি হয় তাহলে ধরে নেওয়া যেতে পারে যে ইরান একটি ভালো অবস্থায় থাকবে, যদিও আশঙ্কা থেকে যায় পারমাণবিক যুদ্ধের এবং তৃতীয় বিশ্বযুদ্ধের। আপাতত সেরকমটি মনে হচ্ছে না যে সেরকম কিছু হতে যাচ্ছে। তো কি হতে যাচ্ছে? যেটি হতে যাচ্ছে সেটি হচ্ছে এই যুদ্ধটি হয়তো বেশি দিন চলবে না। দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এই যুদ্ধে হয়তো ইরানের আরও অনেক ক্ষতির সম্মুখীন হতে হবে, এবং এর মধ্য দিয়ে বাস্তবে হয়তো আমরা এমনটিই ঘটতে দেখব যেমনটি মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল দীর্ঘদিন ধরে মধ্যপ্রাচ্যের বিষয়ে চেয়ে আসছে বা প্রত্যাশা করে আসছে। তেমনটি। সবাই ভালো থাকবেন।